বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি কিছুটা দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে, তবে এখনই আবহাওয়া স্বাভাবিক হচ্ছে না। আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকবে। সমুদ্র বন্দরগুলোয় 3 নম্বর ও নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্কতা সংকেত জারি রাখা হয়েছে। রবিবার থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনার কথা জানায় আবহাওয়া অফিস। এসএম আরিফের রিপোর্ট। কিছুটা দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি। এখনও অব্যাহত আছে বৃষ্টিপাত। আবহাওয়া অফিস জানায়, দেশজুড়ে বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারী ও অতি ভারী বৃষ্টি হতে পারে। 30 তারিখের মধ্যে সেটা আরও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে। কিন্তু বৃষ্টির যে ধারাটা অব্যাহত আছে সারা দেশে, সেই ধারাটা অব্যাহত থাকতে পারে, কিন্তু বৃষ্টির পরিমাণটা সারা দেশে কমে আসতে পারে কিছুটা। তবে 30-31 তারিখের পরে গিয়ে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। 30 তারিখ এবং 31 তারিখ মোটামুটি একই ধারা বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণ হয়েছে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে, শুধু কম না বেশিরভাগ অঞ্চলে। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের মাইজদিকুট বা নোয়াখালীতে 285 মিলিমিটার, ঢাকায় 196 মিলিমিটার। সুতরাং ঢাকায় যদি একদিনে আমাদের এত পরিমাণ বৃষ্টি হয়, জলাবদ্ধতা কিছু কিছু অংশ স্বাভাবিক। এই আবহাওয়াবিদ জানান, সাগরে বায়ুতাড়িত বাতাসের কারণে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর আর নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে। 4টা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলেছিলাম, এবং সেটা অব্যাহত থাকতে পারে। অথবা কালকে গিয়ে সিগন্যালটা নামবে কিনা সেটা আমরা কালকে এনশিওর করব। আর যত নদী বন্দর আছে বাংলাদেশের, বেশিরভাগ যে দক্ষিণাংশে যে নদী বন্দরগুলো রয়েছে, বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ওইসব নদী বন্দরকে আমরা 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছি। এবং বাংলাদেশের অন্য যে নৌবন্দরগুলো আছে সবগুলোকে আমরা 1 নম্বর নৌ সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। রোববার থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনার কথা জানান আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। 1 থেকে 2 তারিখের মধ্যে সারা দেশে আমাদের মনসুন বা মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে, কিন্তু বৃষ্টির পরিমাণটা শুরুর দিকে কমে আসতে পারে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় বাঁধ ভেঙে ডুবেছে লোকালয়। বরগুনায় পানিবন্দী দিন কাটছে অন্তত 230 পরিবারের। তলিয়ে গেছে ফসলি জমি ও ভেসে গেছে মাছও। কক্সবাজার ও কুয়াকাটায় পর্যটকদের নিরাপদে থাকতে করা হয়েছে মাইকিং। বৈরী আবহাওয়ায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। অন্যদিকে অতিবৃষ্টিতে পার্বত্য অঞ্চলে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরে, ভাঙছে উপকূল। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণে বরিশাল বিভাগের সবগুলো নদ নদীর পানি উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে অনেকগুলো নদ নদী পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের লঞ্চ চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। টানা বৃষ্টিপাত ও মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপকূলীয় এলাকার 20টি গ্রাম প্লাবিত হয়েছে। পাশাপাশি পৌরসভার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে করে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে চরম ভোগান্তির শিকার। মাহাতাবহাট এলাকার 3 কিলোমিটার বেড়িবাঁধ হুমকির মুখে রয়েছে। লক্ষ্মীপুর ভোলা নৌরুটে ফেরি চলাচল শুরু হলেও বন্ধ রয়েছে লঞ্চ ও ছোট নৌযান। চট্টগ্রাম নগরীয় জেলার সবগুলো উপজেলায় বৃহস্পতিবার রাত থেকে টানা বর্ষণ অব্যাহত রয়েছে। অতি ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নগর ও বিভিন্ন উপজেলার নির্মাঞ্চল। টানা বৃষ্টিপাতে পাহাড় ধসেরও শঙ্কা রয়েছে। এদিকে এমন বৈরী আবহাওয়ার কারণে উত্তাল রয়েছে সমুদ্র। এতে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে মাদার ভেসেল থেকে লাইটার জাহাজের পণ্য খালাস বন্ধ রয়েছে। নিম্নচাপের প্রভাবে ভোলায় নদ নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে তলিয়ে গেছে নির্মাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারের উপর ঘরবাড়ি। মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় এমন অবস্থা সৃষ্টি হয়েছে। মনপুরা, তজুমুদ্দি, দৌলত খান পয়েন্টের বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত 30 গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। এদিকে পানিতে ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ, জোয়ারে ভেসে গেছে গবাদি পশু। লঘুচাপের কারণে বরগুনা নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে নির্মাঞ্চল। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে ঘরবাড়ি, ফুলঝুরি লঞ্চঘাট, ফেরিঘাট ও খেয়াঘাট সহ সড়কেও পানি উঠেছে। বিপদে পড়েছে নিম্নআয়ের মানুষ। এমনকি বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করছেন তাদের রান্নাবান্না হচ্ছে না, শুকনো খাবার খেয়ে দিন কাটছে। ফেরিঘাট পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রভাবে কুমিল্লা নগরীর প্রধান সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে সড়কে ছড়িয়ে যায় ডাস্টবিনের ময়লা আবর্জনা। ছুটির দিন হওয়ায় সড়কে চাপ কম থাকলেও জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তাদেরকে ব্যাপক বিড়ম্বনা পড়তে হচ্ছে।
শুরুতে ঘূর্ণিঝড়ের সংখ্যা থাকলেও তার কবল থেকে প্রকৃতির দয়ায় রক্ষা পেয়েছে উপকূলবাসী। তবে দানবীয় বায়ুচাপ আর মুষলধারার বর্ষণ তাণ্ডব চালিয়ে নিম্নচাপটি উপকূল অতিক্রম করেছে। ফলে পটুয়াখালীর কলাপাড়ায় নিম্নচাপের প্রভাবের পর বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ইতিমধ্যে 460 বসতঘর স্থাপনা আংশিক বিধ্বস্ত হয়েছে। আর লাগাতার অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 6,500 মানুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পাহাড়ি জেলা বান্দরবনে চলছে ভারী বর্ষণ। টানা এই বর্ষণে বেড়েছে পাহাড় ধসের ঝুঁকি। অবৈধভাবে পাহাড় কাটা, অপরিকল্পিতভাবে পাহাড়ের পাদদেশে বসবাসরত ঘরবাড়ি তৈরি করার কারণে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটতে পারে এমন শঙ্কা কথা জানিয়েছে স্থানীয়রা। ভারী বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণহানির শঙ্কায় ঝুঁকিপূর্ণ বসতগুলো ছেড়ে লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বর্তমান পৃথিবীতে কারো করুণা ভিক্ষা করে এগোনো যাবে না। নিজেদের প্রজ্ঞা, জ্ঞান আর শিক্ষা লাভের মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে। নতুন প্রযুক্তি ও বিজ্ঞান নিয়ে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে চট্টগ্রাম কলেজ মিলনায়তনে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। তিনি আরও বলেন, চট্টগ্রামের মানুষেরাই পৃথিবীব্যাপী সামাজিক ব্যবসায়ের ধারণাকে পৌঁছে দিয়েছে, যে ধারণা তাত্ত্বিক ও প্রায়োগিক দুই ক্ষেত্রেই নোবেল পুরস্কার জয় করেছে। পৃথিবীব্যাপী সমাজতন্ত্র ও পুঁজিবাদী উভয় রাষ্ট্রই এই ধারণাকে গ্রহণ করেছে। সমকালীন বিশ্বের সাথে সমান্তরালে প্রতিযোগিতামূলক অধ্যায়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং প্রতিষ্ঠা পেতে হবে। এখানে কেউ কারো করুণা ভিক্ষা করে চলার মতো আর প্রেক্ষাপট নাই। এই যে ড্রোন উঠতেছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতেছে, বহু বিষয় আছে যেই সমস্ত বিষয়গুলোকে আমাদের আত্মস্থ করে আপনাদের সমকালীন তরুণ সমাজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হতে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিস আলম বলেছেন, শুধু রাজনৈতিক দলের নেতাকর্মী রাজপথে নামায় ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেনি। ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিল বলেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডাক্তার মাহমুদা মিতু, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। দিনাজপুরের পার্বতীপুরে চাঁদাবাজির সময় জাতীয় নাগরিক পার্টি পার্বতীপুর শাখার সংগঠক তারিকুল ইসলাম সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন। বৃহস্পতিবার পার্বতীপুর মিঠাপুকুর মহাসড়কের রসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, কিছুদিন আগে বড় পুকুরিয়া কয়লা খনির পরিত্যক্ত মালামাল টেন্ডারের মাধ্যমে পান সেনা কল্যাণ সংস্থা। গতকাল এসব ক্রাব বহনকারী দুটি ট্রাক গন্তব্যে যাওয়ার সময় গতিপথ রোধ করে মোটা অঙ্কের টাকা দাবি করে তারিকুল সহ তার অনুসারীরা। খবর পেয়ে সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তারিকুলকে হাতে নাতে আটক করলেও পালিয়ে যায় অন্যরা। পরে টহলরত র্যাব 13 সদস্যদের উপস্থিতিতে আটক তারিকুলকে থানায় সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। আগামী 7 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। সাভারে সুশৃঙ্খলভাবে জমে উঠছে ছোট বড় 19টি কোরবানির পশুর হাট। এরই মধ্যে হাটে বেচা বিক্রি শুরু হয়েছে। গত বুধবার থেকে হাটে বেচা কেনা শুরু হয়েছে, যা চলবে ঈদুল আজহার আগের দিন পর্যন্ত। সাভারে উপজেলা প্রশাসন থেকে অনুমোদনের পর সাভার উপজেলার ওই হাটগুলোতে দেশের বিভিন্ন এলাকা থেকে খামারি ও পাইকাররা কোরবানির পশু উঠিয়েছেন বিক্রির উদ্দেশ্যে। হাট ইজারাদাররা বলছেন, এবার ভারতীয় পশু না থাকলেও দেশীয় খামারিদের গরু রয়েছে পর্যাপ্ত পরিমাণে। হাটগুলোতে স্বাস্থ্যবিধি ও সরকারি সকল নির্দেশনা মেনেই তারা পরিচালনা করছেন। অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, চাঁদাবাজি, পকেটমার ও মলম পার্টি থেকে কোরবানির হাটগুলোকে নিরাপদ রাখতে একাধিক টিম কাজ করবে পুলিশের। অনেক ঐতিহ্যবাহী একটা হাট। ঈদকে সামনে রেখে ইনশাল্লাহ আজকে থেকে চাঁদরাত পর্যন্ত এখানে গরুর হাট বসবে। গরু ছাগল সবই পাওয়া যাবে। রাত্রিপাল দিয়া, লাইট, ফ্যান, পুলিশ প্রোডাক্ট, তারপরে জেনারেটর, আমার সম্পূর্ণ ব্যবস্থা রাখছি। দেখলাম মোটামুটি ভালো, দাম মোটামুটি ঠিকই আছে। ময়মনসিংহে ভুয়া ভিসা ও ভুয়া বিমানের টিকিট প্রদান করে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে নগরীর আকুয়া বাইপাস র্যাব 14 সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র্যাব 14 অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নইমুল হাসান জানান,
গত রাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন টেকনোপাড়া থেকে শফিকুল ইসলাম নামের ওই প্রতারককে গ্রেফতার করা হয়েছে। তিনি জানায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার 2 ব্যক্তির নিকট থেকে সৌদি পাঠানোর কথা বলে ভুয়া ভিসা ও ভুয়া বিমানের টিকিট প্রদান করে 12 লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিন্তু 3 বছর অতিবাহিত হলেও তাদেরকে বিদেশে পাঠানো হয়নি। এ ব্যাপারে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতারককে গ্রেফতার করা হয় এবং প্রতারণার আশ্রয় নিয়ে তাদের কাছে যে টাকাগুলো নিয়েছে, আনঅফিসিয়ালি 50 লক্ষ টাকার একটা এলিগেশন তার বিরুদ্ধে আছে। ভুয়া ডকুমেন্টস ক্রিয়েট করে গ্রামের দরিদ্র মানুষের সাথে তারা প্রতারণা করার চেষ্টা করছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব ময়মনসিংহ এই প্রতারক চক্রের বিরুদ্ধে সোচ্চার। এবার আমাদের কৃষি। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে বহু প্রতীক্ষিত ডিম ছেড়েছে মা মাছ। মধ্যরাত থেকে নদীর বিভিন্ন অংশে ডিম সংগ্রহ শুরু করে জেলেরা। এর আগে অন্তত 2 দফা নমুনা ডিম ছেড়েছিল মা মাছ। হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মঞ্জুরুল কিবরিয়া জানান, বহুল প্রত্যাশিত হালদা নদীতে রুই জাতীয় মাছ ডিম ছেড়েছে। বৃহস্পতিবার রাত 2টা থেকে স্থানীয় ডিম সংগ্রহকারীরা ডিম সংগ্রহ শুরু করে। প্রচণ্ড বৈরী আবহাওয়ার মধ্যে ডিম সংগ্রহ এখনও পর্যন্ত অব্যাহত আছে। আশা করছি এবছর ভালো ডিম পাওয়া যাবে। যশোরের বাঘারপাড়ায় 2024-25 অর্থবছরে এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেনিলিয়েন্স ইন বাংলাদেশের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পার্টনার কংগ্রেস শীর্ষক সেমিনার হয়েছে। উপজেলা হলরুমে হওয়া কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা কৃষি অফিসার সৈয়দা নাসরিন জাহান সহ উপজেলা দাপ্তরিক ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে খুলনা মহাসড়কে যাত্রী সেবা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 6। মহাসড়কে চেকপোস্ট স্থাপন, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে, যাতে ডাকাতি, ছিনতাই সহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করা যায়। তাছাড়া ঢাকা খুলনা মহাসড়ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টি সহ যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত চেকপোস্ট ও বিশেষ টহল পরিচালনা করা অব্যাহত থাকবে। এরই অংশ হিসাবে দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চেকপোস্ট ও টহলের পাশাপাশি রোবাস্ট পেট্রোলিং পরিচালনা ও সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অধিনায়ক কমান্ডার মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, র্যাব 6-এর দায়িত্বপূর্ণ এলাকায় হাইওয়েতে ডাকাতি ও ছিনতাই রোধে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিতে সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ টহল ও চেকপোস্ট স্থাপন করেছে র্যাব 6। এরই অংশ হিসাবে বৃহস্পতিবার রাতভর র্যাব 6-এর CPC-1 সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা শহরের বিনের পোতা, লাপসা, 0 পয়েন্ট, কদমতলা বাজার সহ শহরের বিভিন্ন প্রবেশদ্বারে চেকপোস্ট স্থাপন করেন, যানবাহন ও পথচারীদের তল্লাশি চালান এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। র্যাব 6 CPC-1 সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খান জানান, সাতক্ষীরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। রংপুরে জাতীয় পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুখোমুখি অবস্থান নিয়েছে। পরস্পরের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে উভয়েরই। জাতীয় পার্টির নেতাকর্মীরা চেয়ারম্যান GM কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন। বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহরে মিছিল বের করে। এ সময় তারা জাপাকে নিষিদ্ধ করার দাবি তোলেন। এ সময় তাদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, বর্তমানে GM কাদের রংপুরের অবস্থান করছেন। নগরীর সেনপাড়ায় তার বাসা দ্য স্কাই ভিউ হামলা চালানো হয়েছে। হামলায় তার বাড়ির জানালার গ্লাস ভাঙচুর, একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী দুই পক্ষকে নিবৃত করার চেষ্টা করেন। শহরের লাঠি সোঁটা নিয়ে দুই পক্ষ শহরের দুই দিকে অবস্থান করেন। নিজের অস্তিত্ব টেকার সাথে আমাদেরকে প্রতিহত যা করা লাগে আমরা তাই করবো ইনশাআল্লাহ। চেয়ারম্যানের সাথে কথা বলে আমরা আইনগতভাবে যারা এটার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা করি। তারা সম্পূর্ণ নাটক, তারা নিজেরাই এটা সাজিয়ে
রংপুরের ছাত্র জনতার উপরে এটা দোষ চাপিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে ছাত্র জনতার উপর হামলা চালায়। আর এখন বাংলাদেশের যে শান্তিপূর্ণ অবস্থান, সেই অবস্থানকে নষ্ট করতে যাচ্ছে। আমরা রংপুরের সাধারণ জনগণ বলতে চাই, অতি দ্রুত ওই সমস্ত দোষীদেরকে যদি গ্রেপ্তার করা না হয় এবং আইনের আওতায় আনা হয়, তাহলে তারা ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার সামনে আগাবে। মাদারীপুরের রাজৈরের কদম বাড়িতে গণেশ পাগলের কুম্ভ মেলায় জুয়ারিদের সাথে পুলিশের মারামারির ঘটনা ঘটেছে। এই সময় জুয়ারিরা 30 রাউন্ড গুলি ছিনতাই করে নিয়ে গেছে বলে জানা গেছে। এই ঘটনায় মেহেদি হাসান ও জুবায়ের হাসান নামের 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি জানাজানি হলে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত 2 পুলিশ সদস্য মাদারীপুর পুলিশ লাইন্সে কর্মরত। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, এই ঘটনায় 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ফরিদপুরে নিখোঁজের 3 দিন পর ক্ষেত থেকে নীরব শেখ নামের এক বৈদ্যুতিক মিস্ত্রির সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার শহরতলির বাইতুল আমান কোলপাড়া এলাকায় ফসলি ক্ষেত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান। তিনি জানান, স্থানীয়রা শহরতলির বাইতুল আমান কোলপাড় এলাকায় ফসলি ক্ষেতের পাশে মেহগুনি বাগানের একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরিবারের সদস্যরাও খবর পেয়ে সেখানে গিয়ে নীরব শেখের মরদেহ শনাক্ত করে। ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইদুর রহমান নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সরিষাঘাটা এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মহেশপুর শহরের দিকে যাচ্ছিল সাইদুর। পথে সরিষাঘাটা এলাকায় পৌঁছালে একটি লাটা হাম্বা গাড়িকে ওভারটেক করার সময় গাড়ির সাথে সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রতিকূল আবহাওয়ায় খুলনার দাকোপে গর্ভবতী মহিলাকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনার রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে নদীতে বিপদসংকুল পরিস্থিতি তৈরি হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উপকূলীয় অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। বৃহস্পতিবার খুলনার দাকোপ থানার কালাবাগি গ্রামের স্থানীয় এক গর্ভবতী মহিলা শরীফা বেগমের প্রসব ব্যথা শুরু হয় এবং তাকে জরুরি ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দাকোপে স্থানান্তরের প্রয়োজন দেখা দেয়। পরে কোস্টগার্ডের দক্ষ ও দ্রুত পদক্ষেপের ফলে প্রতিকূল আবহাওয়ায় প্রসব ব্যথায় কাতর শরীফা বেগমকে নিরাপদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর সম্ভব হয়। পরবর্তীতে শরীফা বেগম একটি পুত্র সন্তানের জন্ম দেয়। সে ও নবজাতক উভয়ই সুস্থ রয়েছে। সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাজধানীর উত্তরার দিয়াবাড়ির গোলচত্বরের আশপাশের রাস্তাগুলো। টানা বর্ষণের ফলে রাস্তার বেশিরভাগই খানাখন্দে ভরে গেছে। এর ফলে রাস্তা চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। দিয়াবাড়ি গোলচত্বরের উত্তর পাশে রাস্তা ও মাইলস্টোন কলেজের পূর্ব পাশে 1 নং রোডে 15 নং সেক্টরের আসা যাওয়ার রাস্তার বেহাল দশায় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন স্কুল কলেজের ছাত্রছাত্রী, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করে। এই সড়কে কয়েকশো যানবাহন চলাচল করে। রাস্তার বেহাল দশার কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। ভোগান্তি নিয়ে এই রাস্তাঘাট দিয়ে চলাচল করতে হচ্ছে হাজার হাজার শিক্ষার্থী সহ স্থানীয়দের। তাই এলাকাবাসীর দাবি, অনতিবিলম্বে রাস্তাটি মেরামত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। মাত্র 120 টাকার আবেদন ফি দিয়েই ঘুষ ও তদবির মুক্ত এক স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাগেরহাট জেলা পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে চাকরি পেয়েছেন 20 জন তরুণ তরুণী। বৃহস্পতিবার বাগেরহাট নতুন পুলিশ লাইন্স মাঠে আয়োজন করা হয় ফলাফল ঘোষণা সংবর্ধনা অনুষ্ঠান। পুলিশ সুপার তহিদুল আরিফ নবনিযুক্ত সদস্যদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নতুন নিয়োগ প্রাপ্তদের চোখে ছিল অশ্রু, ঠোঁটে ছিল বিজয়ের হাসি। এই দিনটি ছিল তাদের জীবনের সবচেয়ে গর্বের ও স্মরণীয় দিন। সহ আমাদের বর্তমান আইজিপি স্যার সহ আমাদের যারা আমরা জেলাতে এই কমিটিতে ছিলাম, আমাদের সবারই একটা অভিপ্রায় ছিল যে একেবারে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও
দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। সকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নগরীর নতুন বাজার বিএনপি দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালন করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রুকন। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন নেতৃবৃন্দ। বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। জেলা বিএনপি কার্যালয়ের সামনে শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব বগুড়া জেলা কমিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ডাক্তার শাহজাহান আলী, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র্যালি ও দোয়া মাহফিল হয়েছে। সকালে উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। র্যালি শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন, খাজা মঈনুদ্দিন, আশহাদুল ইসলাম, ছাত্র দলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, ফিরোজ হোসেন, খোকন সহ অনেকে উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁওয়ের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা বিএনপির কার্যালয়ে জিয়া স্মৃতি পাঠাগার জেলা শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী। এ সময় জেলা বিএনপি ও জিয়া স্মৃতি পাঠাগার ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। গাজীপুরে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। সকালে গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ে মহানগর যুব দলের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহমুদুল হাসান রাজুর সভাপতিত্বে যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে চট্টগ্রাম রাঙ্গুনিয়াস্থ মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। দুপুরে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় মহানগর যুব দলের সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলাউদ্দিন, সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, বাকলিয়া থানা যুব দলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদ, কোতুলি থানা যুবদলের সাবেক সদস্য সচিব হাসান, চকবাজার থানা যুবদল নেতা সাদ্দামুল হক সাদ্দাম উপস্থিত ছিলেন। নানা আয়োজনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমানের উদ্বোধনকৃত ভিত্তিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ, উপ উপাচার্য ডক্টর এম ইয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ডক্টর ফারুকুজ্জামান খান। কুড়িগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী নানা আয়োজনে পালন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। সকালে কুড়িগ্রাম বিএনপি কার্যালয়ে এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব সোহেল হোসাইন কাকোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুস্থদের মাঝে
খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে বিএনপির সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন সমূহের বকুলতলা মোড়ে এই আয়োজন করে। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ডক্টর নীলোফার চৌধুরী মনি, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিষ্ণুচন্দ্র মণ্ডল। পরে উপস্থিত দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন অতিথিবৃন্দ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মোনাজাত, কাঙ্গালি ভোজ, আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ, বই প্রকাশনা ও দোয়া মোনাজাতের মাধ্যমে নানা কর্মসূচি শুরু হয়েছে বরিশালে। নগরীতে টানা ৮ দিন এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার। সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এই কর্মসূচির সূচনা করেন মহানগর বিএনপি। নগর বিএনপির কর্মসূচির আগে একই স্থানে জেলা বিএনপির আয়োজনে দোয়া, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা দিতে না পারলে জনগণই নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবে গণতন্ত্র ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি সম্পাদক আজিজুল বাড়ি হেলাল, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড ও খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর লবি, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বক্তব্য রাখেন। অ্যাক্টিং চেয়ারপারসন স্পষ্ট করে একটা বার্তা দিয়ে গেছে, রাষ্ট্রের, সরকারের এবং বিএনপি দেশের মানুষের জন্য, সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেবো। পটুয়াখালীর বাউফলে স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া, মিলাদ ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সকালে বাউফল পৌর বিএনপির উদ্যোগে পৌর বিএনপির কার্যালয়ে এর আয়োজন করা হয়। পৌর যুব দলের আহ্বায়ক অলিউল ইসলাম খোকনের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান উপস্থিত ছিলেন। আয়োজিত অনুষ্ঠানে দোয়া মিলাদ পরিচালনা করেন মাওলানা রহমাতুল্লাহ। কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান বলেছেন, আওয়ামী লীগের পরিকল্পনায় জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। সকালে কালিয়াকৈর উপজেলা লতিফপুর এলাকায় কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় ও কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ কালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রায় ২,০০০ অসহায়, দরিদ্র ও গরিব মানুষের মাঝে শাড়ি, কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা পৌরসভা এবং ইউনিয়ন বিএনপি, ছাত্র দল, যুব দল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.এম. ওবায়দুল হক নাসির। অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল বাসেত করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী আনোয়ারুল আজিম রানা উপস্থিত ছিলেন। পিরোজপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। সকালে পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়। শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কোরআন খানি, শোক র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, আহসানুল কবির লিন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আদম সুফি সহ নেতারা বক্তব্য রাখেন। আলোচনা শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে অনুষ্ঠান হয়। রূপগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু। সিরাজগঞ্জের তারাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। তারাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সম আফসার আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাশ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা যুব দলের সভাপতি মাসুম আহমেদ, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শাহাদাত হোসেন সহ দলটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ। যশোরে আধিপত্য বিস্তার করতে হামলা ও মারপিটের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা বাজারে রোহিতা ইউনিয়ন বিএনপির হামলার শিকার বিএনপি নেতাকর্মী যুবদল কর্মী সোহরাব হোসেন, বৃদ্ধ মাস্টার শামসুল হুদা ও রাসেল হোসেনকে পিটিয়ে আহত করার প্রতিবাদে এই কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিন ভূঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে বিএনপি নেতাকর্মীদের সাথে জামায়াতের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। সিলেট গোয়াইনঘাট উপজেলার ইসিএ এলাকায় জাফলং নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ করে চা বাগান রক্ষার দাবিতে কর্মবিরতি করে মানববন্ধন করেছে জাফলং চা বাগানের কর্মরত শ্রমিকরা। গতকাল উপজেলার জাফলং চা বাগান সংলগ্ন নদীর পাশে ও ব্রিজের উপরে 2 ঘণ্টা ব্যাপী জাফলং চা বাগান বাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাবশালী একটি চক্র সরকারের নির্দেশনা অমান্য করে উপজেলার জাফলং নদী থেকে অপরিকল্পিতভাবে অবৈধ পন্থায় যন্ত্র দানব দিয়ে বালু ও পাথর উত্তোলন করে পরিবেশ ধ্বংস করছে। এই ধ্বংসলীলার মাধ্যমে ক্ষতি হচ্ছে দেশের সর্ববৃহৎ সমতল চা বাগান। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ করে চা বাগান রক্ষার দাবি। মানববন্ধনে জাফলং চা বাগানের শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। নড়াইলে দক্ষতা উন্নয়নে ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে গতিশীল করতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। বৃহস্পতিবার নড়াইল শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা ল্যাবে এই কর্মশালা হয়। বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমে গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণে সমাজসেবা কার্যালয়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন জেলা সমাজসেবা উপপরিচালক ZM মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস, সমাজসেবা অফিসার সুজা উদ্দিন ও সরকারি অনাদায়ী অর্থ আদায়ে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার বিষয়ে বক্তব্য দেন সদর থানা অফিসার ইনচার্জ সাজিদুল ইসলাম। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত ব্যবস্থাপনায় যশোরের বাঘারপাড়ায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ে প্রশিক্ষণ হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবে 5 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপপরিচালক খন্দকার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক সেলিমুজ্জামান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ময়মনসিংহে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে শান্তি ও সম্প্রীতি রক্ষায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সমন্বয়ক ছিলেন ইমন সরকার। সভায় বিএনপির মহানগর যুগ্ম আহ্বায়ক AKM মাহবুবুল আলম, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন সহ বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দ এবং কয়েকটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের 30 জন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। ফরিদপুরে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষেবা
তালমা ইউনিয়ন পরিষদের 2025-26 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন মিয়ার সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইফতেখার আহমেদ। এবছর বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে 1,71,92,040 টাকা ও ব্যয় 1,69,21,640 টাকা। এছাড়া উদ্বৃত্ত রয়েছে 2,70,400 টাকা। বাজেট অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ মহড়ার মূল উদ্দেশ্য ছিল কোনো এয়ারক্রাফটে বোমা বা বোমা সদৃশ বস্তু পাওয়া গেলে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং বোমা উদ্ধার প্রক্রিয়া অনুশীলন করা। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা অনুযায়ী হাইজ্যাক, অগ্নি নিরাপত্তা ও বোমা হামলা সহ বিভিন্ন ঝুঁকি মোকাবেলার সক্ষমতা মূল্যায়নে প্রতি 2 বছর অন্তর এমন মহড়ার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। আমাদের জরুরি সীমাবদ্ধতাগুলোকে চিহ্নিত করার পাশাপাশি নিজেদের সক্ষমতার ক্ষেত্রগুলোকে পূর্ণ বিবেচনা উন্নত করার সুযোগ করে দেয়। এটি শুধু ঘাটতিগুলো নিরূপণ করতেই সাহায্য করে না, বরং বিভিন্ন সংস্থার মাধ্যমে কার্যকর সমন্বয় নিশ্চিত করে। সর্বোপরি সম্মানিত যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে এই ধরনের মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।